বিসমিল্লাহির রহমানির রহিম। কি খবর, কেমন আছো তোমরা সবাই? আমরা সরলরেখার আজকে 7 নাম্বার লেকচার 3.4 চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, অথবা 3 এর ডি। মোটামুটি চ্যাপ্টারের মিডলে আমরা চলে আসছি। আজকের আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে সঞ্চার পথ এবং সঞ্চার পথের সমীকরণ নির্ণয়। চ্যাপ্টার খুব সহজ, মাত্র একই একটা সূত্র বলতে পারো, তাও আবার এসএসসি তে পড়ে আসা সূত্র। ওই চ্যাপ্টার দিয়ে সবগুলা ম্যাথ করে ফেলতে পারবো। ম্যাথ একদম ব্যাপার না, ম্যাথ একদম সহজ, কিন্তু একটু বেসিকটা দেখতে হবে, একটু ফিল করতে হবে সঞ্চার পথ জিনিসটা কি। এবং এই চ্যাপ্টারের একটা গুরুত্ব আছে। তুমি যদি চ্যাপ্টারের ভিতরে ঢুকো তাহলে তোমার কাছে মনে হতে পারে যে চ্যাপ্টারটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। কেন? অত বেশি ম্যাথ যে বোর্ডে একাধিকবার আসতেই থাকছে, রিপিট হইতে থাকছে, এই ধরনের ম্যাথ খুব কম আছে। সো এটা দেখে মনে হতে পারে যে চ্যাপ্টার গুরুত্বপূর্ণ না, কিন্তু বেসিকের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই একটা মাত্র চ্যাপ্টার যাকে সরল রেখায় আলোচনা করা হয়েছে, কিন্তু সে তোমাকে বৃত্ত, কণিক, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্তর যত প্রকার জ্যামিতিক চিত্র আছে সকল জ্যামিতিক চিত্রের সমীকরণ নির্ণয় করা শেখায় এই সঞ্চার পথ চ্যাপ্টার থেকে। তাহলে চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। সঞ্চার পথ কথাটার সাথে কি তোমরা মোটামুটি পরিচিত? সঞ্চার পথ মানে কি? আমরা সঞ্চারণশীল ইলেকট্রন এই একটা কথা শিখে আসছিলাম এসএসসি তে। সঞ্চারণশীল ইলেকট্রন এর মানে কি ছিল? যে মুক্তভাবে চলাচল করতে পারে যে ইলেকট্রন, তাকে বলা হতো সঞ্চারণশীল ইলেকট্রন। ঠিক তার সাথে সঞ্চার পথের অনেক একটা মিল আছে। সঞ্চার পথ, এই সঞ্চার পথ মানে হচ্ছে, এই শব্দটার অর্থ হচ্ছে চলমান বিন্দু। সঞ্চার পথ শব্দটার অর্থ হচ্ছে একটা চলমান বিন্দু, যে বিন্দুটা স্থান পরিবর্তন করবে, যে বিন্দুটা স্থান পরিবর্তন করবে। তাহলে সংজ্ঞাতে চলে যাই। একটা চলমান বিন্দুর বা একটা চলমান বিন্দুর পথকে সঞ্চার পথ বলে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, পুরা সংজ্ঞাটা হচ্ছে নির্দিষ্ট শর্ত মেনে কোনো বিন্দুর চলার পথ। নির্দিষ্ট শর্ত মেনে কোনো বিন্দুর চলার পথ। তাহলে সংজ্ঞার মধ্যে দুইটা বিষয়কে ইন্ডিকেট করা হয়েছে। এক নাম্বার হচ্ছে নির্দিষ্ট শর্ত মানবে, দুই নাম্বার হচ্ছে একটা বিন্দুর চলার পথ। এই দুইটা মিলে হবে সঞ্চার পথ। এখন তুমি যদি নির্দিষ্ট শর্ত না মানাও, অর্থাৎ শুধু বিন্দুর চলার পথ বলো, তাহলে তুমি সমীকরণ নির্ণয় করতে পারবা না। সমীকরণ নির্ণয়ের জন্য তোমার শর্ত লাগবে। আবার তুমি যদি বিন্দুর চলার পথ বাদ দাও, বাদ দিয়ে যদি শুধু একটা শর্ত দাও, তাহলেও তুমি সমীকরণ নির্ণয় করতে পারবা না। তাহলে সঞ্চার পথের সমীকরণ নির্ণয়ের জন্য দুইটা বিষয় থাকতেই হবে। একটা হচ্ছে একটা এক বা একাধিক নির্দিষ্ট শর্ত থাকতে হবে, দুই নাম্বার হচ্ছে ওই বিন্দুর চলার পথ। তাহলেই আমরা পেয়ে যাব সঞ্চার পথের সমীকরণ। এবার আসো বিষয়টার ভিতরে যদি একটু ঢুকি। তোমরা একটা চলমান বিন্দু সাপোজ মনে করো পি বিন্দু। পি বিন্দু চলার পথে যদি দিক পরিবর্তন না করে, তাহলে আমরা জানি একটা সরল রেখা পাই। চলার পথে দিক পরিবর্তন না করলে, কোনো একটা বিন্দু চলার পথে দিক পরিবর্তন না করলে আমরা একটা সরল রেখা পাই। আমরা কি জানি? সরল রেখার একটা সমীকরণ আছে। তাহলে এই সরল রেখাকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে যদি পারি, তাহলে এই যে পি বিন্দুর যে সঞ্চার পথ, এই সঞ্চার পথের সমীকরণ পেয়ে যাব। আর কি কি হতে পারে? বৃত্ত। বৃত্ত একটা নির্দিষ্ট শর্ত মেনে চলে। কি শর্ত? কেন্দ্র থেকে এই যে পরিধির দূরত্ব সব সময় সমান, বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, তাহলে বৃত্ত একটা নির্দিষ্ট মেনে চলে, তাহলে বৃত্তের সমীকরণ বের করা যাবে। আচ্ছা, আর যদি মনে করো যে বর্গ, আয়তক্ষেত্র, যত জ্যামিতিক চিত্র আছে সবই অ্যাকচুয়ালি সঞ্চার পথ। যত জ্যামিতিক চিত্র আছে সবই সঞ্চার পথ। এখন এই সঞ্চার পথের যে চলমান বিন্দু, এই চলমান বিন্দুটাকে একটা নাম দিতে হবে। তাহলে চলো আমরা সঞ্চার পথের চলমান বিন্দুর একটা নাম দিয়ে আসি। মনে করো একটা বিন্দু হচ্ছে পি, এইখানে আছে একটা পি বিন্দু। এই পি বিন্দুটা চলার পথে কোনো দিক পরিবর্তন করতেছে না, সোজা যাচ্ছে। একটা বিন্দু চলার পথে দিক পরিবর্তন করতেছে না, তাহলে পি বিন্দুটা কোথায় থাকতে পারে? পি বিন্দুটা এখানে থাকতে পারে, হতে পারে এই জায়গায়। পি বিন্দুটা এই জায়গায় হতে পারে, পি বিন্দুটা এই জায়গায় হতে পারে, পি বিন্দুটা এই জায়গায় হতে পারে। অর্থাৎ এই সরল রেখার উপর পি বিন্দুটা কত জায়গায় হতে পারে? লক্ষ লক্ষ জায়গায় পি এর অবস্থান হতে পারে। এখন মনে করো পি বিন্দুটা যখন এখানে আছে, তখন তার স্থানাঙ্ক আমি ধরে নিলাম 1,2।
এখন পি বিন্দুটা যখন এইখানে আছে তখন তার স্থানাঙ্ক হতে পারে 2,3, যখন এইখানে আছে তার স্থানাঙ্ক হতে পারে 3,4, যখন এইখানে আছে তার স্থানাঙ্ক হতে পারে 4,5। তাহলে কি পি বিন্দুর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানাঙ্ক হচ্ছে না? কারণ পি বিন্দু যেহেতু চলমান বিন্দু যেহেতু, তাহলে এক এক জায়গায় তার স্থানাঙ্ক এক এক রকম হবে। চলমান কোন বিন্দুর একই স্থানাঙ্ক তো বিভিন্ন জায়গায় আমি পাবো না, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক এক জায়গায় এক এক রকম স্থানাঙ্ক হবে। তাহলে পি বিন্দুকে তো একটা নাম দেওয়া দরকার। পি বিন্দুর নামটা কিভাবে দিব? দেখো, এই পি বিন্দুকে আমি এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পারি। কিভাবে? তাহলে বিষয়গুলো একটু আরেকটু ভালো করে বুঝে। চলমান একটা বিন্দু, তার নাম দিয়ে ফেলছি এক্স, ওয়াই। আচ্ছা, তোমাদের আরেকটা কথা ভালো করে খেয়াল করে দেখবা, এই যে চলমান বিন্দু, এই বিন্দুতে দেখো প্রত্যেকটা জায়গায় কি ভুজের মান সেম আছে? ভুজের মান তো সেম নাই। এই জায়গায় হচ্ছে ভুজের মান 1, এই জায়গায় হচ্ছে ভুজের মান 2, এই জায়গায় ভুজের মান 3, এই জায়গায় ভুজের মান 4। সো এই জায়গায় ভুজের মান তো অন্য কিছু একটা হবে। তাহলে ভুজের মান পরিবর্তন হচ্ছে না, একাধিক মান পাচ্ছি। একাধিক মানকে কি দ্বারা প্রকাশ করে জানো? একাধিক মানকে প্রকাশ করা হয় সেট দ্বারা, ভুজের সেট। এখন আবার এটা তো তুমি রিলেট করতে পারতেছো না, কারণ আমরা যখন সেট করছি তখন ইউনিয়ন করছি, ইন্টারসেকশন করছি। একাধিক মানকে যে সেট দ্বারা প্রকাশ করা হয় এটা তো আমরা সংজ্ঞায় পড়ি নাই। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, সাপোজ তুমি বাজারে গেছো বই কেনার জন্য, লাইব্রেরিতে গেছো, যায় তুমি একটা গণিত বই কিনে নিয়ে আসছো। তো আমি যদি জিজ্ঞেস করি কি বই কিনছো, তুমি বলবা একটা গণিত বই কিনছি। কিন্তু তুমি যদি তোমার ইন্টারমিডিয়েটের সকল বই কিনে নিয়ে আসো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সকল বই কিনে নিয়ে আসো, তাহলে তুমি আমাকে এসে কি বলবা? যে আমি ইন্টারমিডিয়েটের এক সেট বই কিনছি। তাহলে একটা বইয়ের ক্ষেত্রে তুমি পার্টিকুলার ভাবে বলবা যে হ্যাঁ আমি একটা গণিত বই কিনছি অথবা একটা ফিজিক্স বই কিনছি। কিন্তু যখন তুমি অনেকগুলা বই কিনছো তখন তুমি বলতেছো আমি এক সেট বই কিনতেছি। তাহলে এই যে চলমান বিন্দুর মধ্যে এক্স কে ধরে নিলাম, এই এক্স হচ্ছে ভুজের সেট। এই এক্স কি? ভুজের সেট। এই জন্য এই চ্যাপ্টারের যত ম্যাথ দেখবা প্রত্যেকটা ম্যাথে বলবে সেটের একটা বিন্দু হচ্ছে পি। কারণ এই সেটে, এই সরল রেখার উপর অসংখ্য চলমান বিন্দু থাকতে পারে, তার মধ্যে আমরা মাত্র একটা বিন্দু নিয়ে কাজ করতেছি। সেই একটা বিন্দুর ভুজের সেটকে ধরে নিছি এক্স এবং কোটির সেটকে ধরে নিছি ওয়াই। এটা হচ্ছে কোটির সেট। কোটির সেট, কোটির সেট বলতে কোটির স্থানাঙ্কের সেট, ভুজের স্থানাঙ্কের সেট একটা। দ্বিতীয় কথা, এক্স এবং ওয়াই কেন ধরে নিচ্ছি? আমরা তো চলক হিসেবে এক্স এবং ওয়াই কে ধরে নেই, এ বি সি ডি এই সকল সংখ্যাগুলোকে সাধারণত ধ্রুবক হিসেবে ব্যবহার করি। তাহলে যেহেতু এইখানে ভুজের মান পরিবর্তন হচ্ছে এবং ভুজ এবং কোটির মানটা অজানা, চলমান বিন্দুর মানটাই আমার অজানা, কারণ এটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এই জন্য এক্স এবং ওয়াই কে চলক হিসেবে ধরে নিছি। আমরা কি জানি? চলকের মান পরিবর্তনশীল। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে সঞ্চার পথের সমীকরণের ক্ষেত্রে যে নির্দিষ্ট চলমান বিন্দুটা, এই চলমান বিন্দুকে আমরা ধরে নিব এক্স, ওয়াই। চলমান বিন্দুকে কি ধরে নিব? এক্স, ওয়াই। দেখো, এটা আরো একটা দুটো উদাহরণ দেওয়া যাইতে পারে। যেমন শর্ত থাকলো, এই হচ্ছে একটা এ বিন্দু, এই হচ্ছে একটা বি বিন্দু। এমন একটা চলমান বিন্দু আছে যে সব সময় এ এবং বি থেকে সম দূরত্বে অবস্থান করে। তাহলে দেখো তো, এদের মিডল বিন্দুটা যদি আমি চিন্তা করি, এই মিডল বিন্দুর মধ্যে যদি আমি কোনো জায়গায় পি বিন্দুকে স্থান দেই, তাহলে দেখো তো সে শর্ত মানে কিনা। যদি আমি এই জায়গাটাতে থাকি, মনে করো পি বিন্দু যদি এইখানে থাকে, তাহলে পি এ এবং পি বির দূরত্ব সমান হয়। পি বিন্দুটা যদি এই জায়গায় থাকে তাহলেও পি এ এবং পি বির দূরত্ব সমান হয়। এই পি বিন্দুটা যদি এই যেরকম নিচে থাকে তাহলেও পি এ এবং পি বি সমান হয়। তাহলে দেখো, একটা শর্ত দিয়ে দিছে। শর্তটা কি? সঞ্চার পথের যে চলমান বিন্দু সে সব সময় এ এবং বি এই দুইটা বিন্দুর সাথে সমান দূরত্ব বজায় রাখে।
তাহলে তোমাকে একটা শর্ত দিতে হবে আর একটা চলমান বিন্দু দিতে হবে, তাহলেই তুমি সঞ্চার পথের সমীকরণ পাবো। তাহলে আমি এই যে পি দ্বারা যে একটা সরল রেখা পেলাম, এই সরল রেখার সমীকরণটা আমি বের করতে পারবো। তোমাকে আরো শর্ত দিতে পারে। আরো কি ধরনের শর্ত দিতে পারে? মনে করো একটা বিন্দু থেকে সঞ্চার পথের বিন্দুগুলা একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, অথবা একটা বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থানরত সকল বিন্দুর সেট গঠন করো। তাহলে এই একটা নির্দিষ্ট বিন্দুকে আমি ধরে নিলাম কেন্দ্র সি। কেন্দ্র সি থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, এইখানে আছে পি বিন্দু, এই পি বিন্দুটা এইখানে থাকতে পারে, এই পি বিন্দুটা এইখানে থাকতে পারে, এই পি বিন্দুটা এইখানে থাকতে পারে, এই পি বিন্দুটা এইখানে থাকতে পারে। অর্থাৎ একটা বৃত্তের পরিধির উপর যে কোনো জায়গাতেই তো পি বিন্দুটা থাকতে পারে। কারণ কেন্দ্র যদি সি ধরি, কেন্দ্র সি থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই পি এর অবস্থান পরিধির উপর যে কোনো জায়গায় হতে পারে, এই পি এর অবস্থান যে কোনো জায়গায় হতে পারে। তাহলে তোমাকে একটা নির্দিষ্ট শর্ত দিছে। শর্তটা কি? কেন্দ্র থেকে বা সি একটা বিন্দু থেকে তোমার যে বিন্দুর সেট সঞ্চারণশীল বিন্দু, সেটা একটা নির্দিষ্ট দূরত্ব মেনে চলবে। তো নির্দিষ্ট দূরত্ব মেনে চললে আমরা পেয়ে যাব একটা বৃত্ত। তাহলে সঞ্চারণশীল বিন্দুর মাধ্যমে আমি সরল রেখা পাই, বৃত্ত পাই, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত পাই। ওগুলো কোনিক চ্যাপ্টারে আলোচনা করা হবে। এবার আসো, সঞ্চারণশীল বিন্দুটাকে আমরা একটু ফিল করতে পারছি যে শর্ত দেওয়া থাকবে এবং পরিবর্তনশীল একটা বিন্দুকে সঞ্চারণশীল বিন্দু বলা হয়। তাহলে এই যে পি বিন্দু, এই পি বিন্দুটাকে বলা হবে তোমার সেটের একটি উপাদান বিন্দু বা একটি সদস্য বিন্দু। এই পি বিন্দুকে কি বলা হবে? সেটের সদস্য বা সেটের যে কোনো উপাদান। এই পি বিন্দুটাকে কি বলা হবে? পি বিন্দুকে বলা হবে সেটের সদস্য, সেটের সদস্য বা উপাদান। আমরা যখন ম্যাথ প্রবলেম সলভ করব তখন দেখবা এই সেটের সদস্য বা উপাদান কথাগুলো বারবার বলতেছে। অর্থাৎ সঞ্চারণশীল বিন্দু যেহেতু আমি সমীকরণ পাচ্ছি, সেহেতু এইটা তো অনেক জায়গায় হতে পারে পি বিন্দুর অবস্থান। এর জন্য আমরা যে কোনো একটা বিন্দুকে অজানা রাশি বা চলক এক্স ওয়াই হিসেবে ধরে নিলাম। আর একাধিক বিন্দুকে প্রকাশ করার জন্য সেট কথাটা ব্যবহার করা হয়েছে। এখন ম্যাথ প্রবলেম কিভাবে সলভ করব? আমরা তো বুঝলাম, নির্দিষ্ট শর্তও বুঝলাম, সঞ্চারণশীল বিন্দুর কনসেপ্টও বুঝলাম। নির্দিষ্ট শর্ত দেওয়া থাকবে এবং সঞ্চারণশীল বিন্দু দেওয়া থাকবে। তাহলে ম্যাথ কিভাবে সলভ করব? ম্যাথ সলভ করার জন্য তুমি 9-10-এ পড়ে আসা একটা সূত্রই যথেষ্ট। কি সূত্রটা? মনে করো যে এইটা যদি পি বিন্দু হয়, পি বিন্দুর স্থানাঙ্ক x1, y1 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরো x2, y2 যদি হয়, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র আমরা 9-10 থেকে পড়ে আসছি না? x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এই সূত্রটা তো আমরা 9-10-এ পড়ে আসছি, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এবং এই একটা মাত্র সূত্রের মাধ্যমেই তুমি সকল ম্যাথ সলভ করে ফেলতে পারবা সঞ্চার পথের ম্যাক্সিমাম। এবার আসো, আমরা কার্যপ্রণালীটা কি হবে, মানে কিভাবে আমরা কাজটা করব, প্রপার্টিজ গুলো একটু সাজাই নেই। 1 নাম্বার কাজ, তোমাকে যে শর্তটা দেয়া থাকবে প্রশ্নতে, 1 নাম্বার কাজ, শর্ত অনুযায়ী তুমি একটা আনুমানিক চিত্র অঙ্কন করবা। শর্ত অনুযায়ী আমরা কি করব? শর্ত অনুযায়ী চিত্র অঙ্কন করব। এই চিত্রটা একদম অথেন্টিক চিত্র হবে না, মোটামুটি একটা অনুমানের উপর আনুমানিক একটা চিত্র অঙ্কন করব। 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে চলমান যে বিন্দুটা, এই চলমান বিন্দু বা সঞ্চারণশীল যে বিন্দুটা, একে আমি পি বিন্দু ধরে নিব, যার স্থানাঙ্ক হবে x, y। এবং এই পি বিন্দুর মাধ্যমে আমি সমীকরণ নির্ণয় করব। তাহলে লাভ কি হবে? এই সরল রেখার সমীকরণ যদি আমি x এবং y এর মাধ্যমে বের করি, তাহলে এই সরল রেখার উপর যতগুলা বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুই আমার সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে আমি এই কথাটাকে যদি একটু ঘুরায় বলি, আমি যদি একটা সঞ্চারণ পথের সমীকরণ নির্ণয় করি, যে সকল বিন্দু
আমার সমীকরণকে সিদ্ধ করবে সেই সকল বিন্দু আমার সঞ্চার পথের উপর অবস্থিত থাকবে। কথাটা কি এইভাবেও বলা যায়? আচ্ছা, তাহলে শর্ত অনুযায়ী চিত্র আঁকবো, চলমান বিন্দু, এরপরে 3 নাম্বার কাজ হচ্ছে সমীকরণ গঠন করা। 3 নাম্বার কাজ কি? সমীকরণ গঠন করব। এই তিনটা কাজের মাধ্যমে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে চলো আমরা একটা ম্যাথ প্রবলেম দেখি। একটা দুইটা ম্যাথ প্রবলেম দেখলে পুরো বিষয়টা আরো ফিল করতে পারবা যে আসলে সঞ্চারণশীল বিন্দুর সাহায্যে কিভাবে সমীকরণ নির্ণয় করা হয়। তোমার বইয়ের যদি ফার্স্ট ম্যাথ নিয়ে আমি আলোচনা করি, তোমার প্রথম ম্যাথের কোশ্চেনটা এরকম আছে যে 2,-1 বিন্দু থেকে 2,-1 বিন্দু থেকে সব সময় 4 একক, কোশ্চেনটা কি 2,-1 বিন্দু থেকে যেই সেটের বিন্দু সমূহ, এত বিন্দু থেকে যে সেটের বিন্দু সমূহ, যে সেটের বিন্দু সমূহ 4 একক দূরত্ব, 4 একক দূরত্ব বজায় রাখে, 4 একক দূরত্ব বজায় রাখে সেই সঞ্চার পথ নির্ণয় করো। সেই সঞ্চার পথ নির্ণয় করো। তাহলে প্রশ্নটা আমরা বুঝে গেলাম। 2,-1 বিন্দু থেকে যে সেটের বিন্দু সমূহ, তাহলে যে সেটের বিন্দু সমূহকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আমরা প্রকাশ করব হচ্ছে সঞ্চারণশীল বিন্দু পি বিন্দু দ্বারা x, y। এখন প্রশ্নটা পড়তে আরেকটু ইজি হবে। 2,-1 বিন্দু থেকে পি বিন্দু 4 একক দূরত্ব বজায় রাখে সেই সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করব। তাহলে এই হচ্ছে আমার 2,-1 বিন্দু, এই বিন্দু থেকে এই হচ্ছে পি বিন্দু যে সব সময় 4 একক দূরত্ব বজায় রাখে। তো 4 একক দূরত্ব তো পুরা বৃত্তের পরিধি জুড়া সকল জায়গায় 4 একক দূরত্ব বজায় থাকবে। তাহলে আমি এখন সঞ্চার পথের সমীকরণ বের করে দেখব যে চিত্র অনুযায়ী আমার একটা বৃত্তের সমীকরণ আসে কিনা। আমি বলছি শুধু কনসেপ্টের উপর ম্যাথ হয়ে যাবে। সেটা হচ্ছে কি, সি বিন্দু ধরে নিছি, 2,-1 বিন্দুর স্থানাঙ্ককে ধরে নিছি সি বিন্দু। সি বিন্দু থেকে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 একক। পি বিন্দু একটা সঞ্চারণশীল বিন্দু যাকে ধরে নিছি x, y। তাহলে দেখো, আমি যদি PC এর দূরত্ব বের করি, PC ইকুয়াল টু কি হবে বলতো? √x - 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস এ প্লাস 1 হোল স্কয়ার। এই হচ্ছে PC। প্রশ্ন মতে কি PC হবে 4 একক দূরত্বে, তাহলে PC ইকুয়াল টু 4। PC এর দূরত্ব হবে সব সময় 4 একক, তাহলে PC ইকুয়াল টু 4। এখন আসো, এতবা আমি তো PC এর মান জেনে আসছি, x - 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 4। উভয় পক্ষকে বর্গ করে দিলে কি থাকবে? x - 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 4। এখন যদি এটাকে একটু সলিউশন করি, ক্যালকুলেশন করলে এটা কি হয়? x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 4। এখন আসো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 4x প্লাস 2y, 4 এবং 1 এ হচ্ছে 5 প্লাস 5 থেকে তাহলে -1 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার সমীকরণ। এই সমীকরণটাতে একটা বৃত্তের সমীকরণ, x এবং y দ্বিঘাত, x এবং y এর সহগ একই, সুতরাং এটা একটা বৃত্তের সমীকরণ। কথা কি বুঝাইতে পারলাম? এখন তুমি যে কাজটা করতে পারো, সরি, আমি উভয় পক্ষ বর্গ করে রুট উঠাইছি কিন্তু 4 এর মধ্যে স্কয়ার দেই নাই, তাহলে এখানে হবে 16, এখানে হবে 16, তাহলে এই সাইডে হবে -1 না, এই সাইডে হবে -11, এই সাইডে হবে -11। এটাই হচ্ছে আমার নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। তুমি কি করতে পারো? তুমি এই লাইনটাতে অ্যানসার লিখে দিতে পারো। তুমি এই লাইনটাতে, এখানে 16, এই লাইনটাতে অ্যানসার লিখে দিতে পারো, সম্পূর্ণ ক্যালকুলেশন তুমি না করলেও হবে। এই তো, তাহলে তোমাকে একটা শর্ত দেওয়া ছিল যে একটা বিন্দু থেকে
একটা সেটের বিন্দু দূরত্ব 4 একক, তাহলে ওই বিন্দু থেকে ওই সেটের একটা বিন্দুকে এক্স ওয়াই ধরে নিয়ে দূরত্ব বের করছি প্রশ্ন মতে, সেই দূরত্ব সমান সমান 4 একক। আরো একটা দুইটা ম্যাথ দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। আমি একটু ম্যাথ তুলি। জাস্ট তোমাদের বইয়ের উদাহরণের 1 নাম্বার যে ম্যাথ, 1 নাম্বার উদাহরণটা দেখো, প্রশ্নটা পড়ি। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে a,0 এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,a। এই দুইটা বিন্দু থেকে একটা সেটের বিন্দু সমূহের দূরত্বের বর্গের অন্তর 2a হলে সঞ্চার পথের সমীকরণ বের করো। তাহলে প্রশ্নটাকে একটু চিত্রের মাধ্যমে পড়বো। a,0 এবং 0,a থেকে একটি সেটের বিন্দু সমূহ, এইটাকে তো আমরা এইভাবে প্রকাশ করব p x, y। তাহলে p বিন্দুর দূরত্ব বর্গের অন্তরফল 2a। আমি যদি সিম্পল ভাবে চিত্রটা চিন্তা করি, এই হচ্ছে মনে করো যে a বিন্দুর স্থানাঙ্ক, এটা a,0, এইদিকে আছে b বিন্দুর স্থানাঙ্ক যেটা হচ্ছে 0,a। p বিন্দুটা এমন জায়গায় আছে, এখানে কোনো একটা জায়গায় আছে p বিন্দুটা x, y। p বিন্দুটা এমন একটা জায়গায় আছে যেখান থেকে PA এবং PB এদের দূরত্বের বর্গকে বিয়োগ করলে 2a পাওয়া যায়। অর্থাৎ বিষয়টা কিরকম হবে, PA এবং PB এদের দূরত্ব, PA এবং PB দূরত্ব, একে যদি আমি বর্গ করি তাহলে হবে PA স্কয়ার PB স্কয়ার, এবং এই দুইটা দূরত্বকে যদি আমি অন্তর করি, অন্তর মানে মাঝখানে মাইনাস চিহ্ন দিতে হবে, তাহলে আমি পাবো হচ্ছে 2a। এই হচ্ছে আমার শর্তটা, এবং এই শর্ত অনুযায়ী কাজ করলে আমি পেয়ে যাব সঞ্চার পথ। অর্থাৎ দুইটা বিন্দু থেকে এমন কিছু বিন্দু আছে যাদের দূরত্বের বর্গের অন্তর সবসময় 2a হয়। এই পি বিন্দুটা এইদিকে থাকতে পারে, এইদিকে থাকতে পারে, এইদিকে থাকতে পারে, এই দিকে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। জাস্ট PA এবং PB এই দূরত্বকে যদি আমি বর্গ করি তাহলে তাদের বিয়োগফল হইতে হবে 2a। এখানে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে PA এবং PB এর মধ্যে কে বড় কে ছোট আমি জানি না। যদি PA বড় হয় তাহলে অ্যান্সার আসবে ধনাত্মক, আর যদি PA ছোট হয় তাহলে অ্যান্সার কি আসবে, ঋণাত্মক। কিন্তু আমি তো এখানে দিছি প্লাস 2a, তাহলে বর্গের অন্তর যেহেতু আমার এইখানে দিতে হবে প্লাস মাইনাস 2a, কারণ আমি তো জানি না কোন দূরত্বটা বড়, এটা তারা বলে দেয় নাই। PA এবং PB এর দূরত্বের মধ্যে কে বড় কে ছোট বলে দেয় নাই, এই জন্য আমাকে প্লাস মাইনাস নিয়ে চিন্তা করতে হবে। এবার PA স্কয়ার তুমি বের করে ফেলো। PA স্কয়ার বের করা তো খুব সহজ, আমার রুট ওভার করতে হবে না। PA স্কয়ার বের করতে চাইলে আমি যেমন PA বের করতাম না, PA ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, এই তো বের করতাম যদি PA বের করতে চাইতাম। এখন আমি PA কে যদি স্কয়ার করি তাহলে স্কয়ার রুটে কি হয়, কাটা যায়। তাহলে আমি ডাইরেক্ট এইখানে করতে থাকি। তাহলে দেখো, ডাইরেক্ট যদি করি PA, P থেকে A এর দূরত্ব, P থেকে A এর দূরত্ব কত হবে, ভুজদ্বয়ের অন্তর, তার মানে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার। তো মাইনাস 0 হোল স্কয়ার তো দেওয়ার দরকার নাই, এই হচ্ছে PA স্কয়ার। আমি ওই যে রোডটা দেই নাই, কারণ কি স্কয়ার রুটে কাটা, সূত্রের মাইনাস। এবার PB স্কয়ারের মান বের করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু সামনে মাইনাস আছে। তাহলে PB স্কয়ার হবে P থেকে B বিন্দুর দূরত্ব x মাইনাস 0 মানে x স্কয়ার প্লাস y মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। এটাকে ক্যালকুলেশন করলে দেখো তুমি পেয়ে গেছো সঞ্চারনশীল বিন্দুর সমীকরণ। তাহলে শর্ত দেওয়া আছে, সেটের বিন্দু সমূহ, সেটের একটা বিন্দুকে আমরা কি ধরে নিব, x, y, কারণ সেটে অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দুর পরিবর্তে আমরা একটা চলমান বিন্দু x, y ধরে নিছি। শর্ত অনুযায়ী চিত্র আঁকা ট্রাই করছি, সমীকরণ গঠন করছি, কাজ শেষ। এবার ক্যালকুলেশনটা যদি আমরা করি, এটা হবে x স্কয়ার মাইনাস টুয়াইস ax প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার
মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। এতবা ব্র্যাকেট উঠাই দিব, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। এবার দেখো বেশ কয়েকটা জিনিস কাটা যাচ্ছে, এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার কাটা যায়, ওয়াই স্কোয়ার কাটা যায়, এ স্কোয়ার কাটা যায়। এখান থেকে কিছু একটা কমন নেওয়া যায়, মনে করো 2a যদি কমন নেই তাহলে মাইনাস 2a যদি কমন নেই তাহলে কি থাকে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। এবার কথা হচ্ছে তুমি বলতে পারো উভয় পক্ষকে মাইনাস দ্বারা যদি গুণ করে দেই, -1 দ্বারা গুণ করলে বাম পক্ষে মাইনাস কাটা যায় কিন্তু ডান পক্ষেও মাইনাস কাটা যায়, তাহলে প্লাস 2a থাকার কথা। কিন্তু না, আমি যদি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি, ডান পক্ষে তো আমার প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাসকে যদি -1 দ্বারা গুণ করি, প্লাসের সাথে -1 গুণ হইলে মাইনাস হবে, মাইনাসের সাথে -1 গুণ হইলে প্লাস হবে। সো প্লাস মাইনাস তো থাকছেই, এই জন্য উভয় পক্ষ থেকে যে তুমি মাইনাসটা কেটে প্লাস অ্যান্সার বসাই দিবা, এই কাজটা কিন্তু তুমি করতে পারবা না, এই কাজটা করা যাবে না। কথা কি বুঝাইতে পারছি? একটু দেখার সমস্যা হচ্ছে, যাই দেখা। তো আমরা উভয় পক্ষ থেকে মাইনাস কাটবো না, উভয় পক্ষ থেকে এখানে মাইনাস কাটা যাবে না। তাইলে আমি কি করব, মনে করো যে এখানে 2a কাটা যায়, তাহলে এই সাইডে কি থাকে, 1 থাকে। সো আমি যদি মাইনাসের ঝামেলায় যাইতেই না চাই, তাহলে দেখো মাইনাস এক্স মাইনাসে প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস, এই সাইডে থাকে কি 1, কারণ কি 2y যোগ বিয়োগ হয় নাই, তো 2a ডান সাইডে এসে ভাগ হয়েছে, কাটাকাটি গেছে। আচ্ছা, তাহলে এই সমীকরণটাকে এইভাবে লেখা যায়, y ইকুয়াল টু এক্স প্লাস মাইনাস 1 অ্যান্সার। দেখো এটা একটা সরল রেখার সমীকরণ পাইছি, যেখানে x আছে y আছে, দুইটাই একঘাত, একঘাত হলে সরল রেখার সমীকরণ এবং দ্বিঘাত হলে বক্ররেখার সমীকরণ। বৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমরা জানি দ্বিঘাত এবং বৃত্ত একটা বক্ররেখা। তো চমৎকার ম্যাথগুলা, তোমাদের এটা উদাহরণের 1 নম্বর ম্যাথ ছিল। তো আরো কিছু ম্যাথ আমরা দেখবো, আমি একটু প্রশ্নটা তুলি। চলো আমরা প্রশ্নটা করি। এটা হচ্ছে তোমাদের রূপন্তী প্রকাশনের 3 নাম্বার ম্যাথ। এখানে বলছে এ ও বি দুইটি স্থির বিন্দু, তার মানে শর্ত দিয়ে দিছে এ এবং বি দুইটি স্থির বিন্দু। একটি সেট এমন ভাবে গঠন হয়েছে যে এ এবং বি বিন্দু থেকে সেটের যে কোনো একটি বিন্দুর দূরত্বের অনুপাত সর্বদা 2:3 হয়। তাহলে এটা হচ্ছে শর্ত, সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটা চিত্র অঙ্কন করব। চিত্রটা আমরা ছোট করে অঙ্কন করব। এ বিন্দুর স্থানাঙ্ক মনে করো 2,3, এই হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক 2,3, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1,4, তো এই হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক -1,4। এখন একটি সেট এমন ভাবে গঠন হয়েছে, তাহলে সেটের একটা চলমান বিন্দুকে আমরা কি ধরে নিব, x, y। তো x, y ধরে নিলাম। মনে করো যে পি বিন্দুটা এমন জায়গায়, এতে অসংখ্য জায়গায় থাকতে পারে, সাপোজ এই জায়গায় আছে x, y, পি বিন্দুটা আছে। একটি সেট এমন ভাবে গঠন হয়েছে যে এ ও বি বিন্দু থেকে সেটের যে কোনো একটা বিন্দু, যে কোনো বিন্দু তো পি বিন্দু, এ এবং বি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বের অনুপাত সর্বদা 2:3 হয়। অর্থাৎ পি এ হচ্ছে এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব এবং পিবি হচ্ছে বি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। তাদের দূরত্বের অনুপাত হচ্ছে পি এ ইস টু পিবি। এই দূরত্বের অনুপাতটা সর্বদা কত হবে, 2:3। অর্থাৎ পি এ যদি 2 মিটার হয়, পিবি হবে 3 মিটার, পি এ যদি 4 মিটার হয়, পিবি হবে 6 মিটার। তাদের দূরত্বের অনুপাত সর্বদা 2:3। বাস, আমি চলমান বিন্দু, আমাকে শর্ত দেওয়া আছে দুইটা নির্দিষ্ট বিন্দু এ এবং বি। এ বিন্দু থেকে পি হচ্ছে চলমান বিন্দু, চলমান বিন্দুকে xy ধরে নিছি এবং শর্ত হচ্ছে পি এ এবং পিবি এর অনুপাত হবে 2:3।
চিত্র অঙ্কন করছি, শর্ত দিছি, শর্ত দেওয়ার পর এখন সমীকরণ নির্ণয় করাই আমার কাজ। তাহলে PA এবং PB যদি 2:3 হয়, এটাকে আমি কিভাবে লিখতে পারি? আমরা জানি অনুপাতের প্রথম রাশি হচ্ছে ভগ্নাংশের লব, অনুপাতের দ্বিতীয় রাশি ভগ্নাংশের হর, 2/3। এত বা PA বের করা আমার জন্য মামুলি ব্যাপার। PA এটার মান কত হবে? √(x - 2) হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার। PB হচ্ছে এটাও √(x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইকুয়াল টু 2/3। এখন যদি আমি উভয় পক্ষে বর্গ করে দেই তাহলে কি পাই? এই সাইডে রুট কাটা যায়, x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইকুয়াল টু 2 দুগুণে 4, 3 তিরিকে 9। দেখো আমি একটা সমীকরণ পাইছি। এইবার তোমার HW বা তোমার কাজ থাকবে এই সমীকরণকে সমাধান করা। উপরে a - b হোল স্কয়ারের সূত্র দিব, এখানেও a - b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার সূত্র দিব। সূত্র দেওয়ার পরে সবগুলাকে আমি ক্রস গুণ করব, ক্রস গুণ করে সব এক সাইডে নিয়ে আসব। এক সাইডে নিয়ে আসলে যোগ বিয়োগ করলে আমি যে অ্যানসারটা পাবো, আমি অ্যানসারটা লিখে দিচ্ছি। তোমরা কাজ করার পরে দেখবা তোমাদের ম্যাথটা মিললো কিনা। এটার অ্যানসারটা তোমাদের বইয়ে তো দেওয়া আছে। এটার অ্যানসার হচ্ছে 5x² + 5y², 5x² + 5y² -44x - 22y 22y এবং হচ্ছে +49 = 0। এই সমীকরণটা যদি আনতে পারো তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার অ্যানসার হয়ে গেছে। তাহলে কি অনুপাত দেওয়া থাকলেও ম্যাথ করা যায়। এই ধরনের আরো ম্যাথ আছে উদাহরণে। আরো ম্যাথ কি রকমের আছে? মূল বিন্দু এবং 0,4 বিন্দু থেকে। তাহলে আরেকটা ম্যাথ দেখি আমরা। মূল বিন্দু এবং 0,4 বিন্দু থেকে। মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0, 0। মূল বিন্দু ও 0,4 বিন্দু থেকে, মূল বিন্দু ও 0,4 বিন্দু থেকে যে সকল বিন্দুর দূরত্বের অনুপাত, যে সকল বিন্দুর দূরত্বের অনুপাত 2:3, তাদের সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাদের সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে শর্ত দেওয়া আছে, আমরা চলমান বিন্দুকে ধরে নিব x, y। শর্ত দেওয়া আছে চলমান বিন্দু x, y, মূল বিন্দু এবং 0,4 বিন্দু। তাহলে এই হচ্ছে মূল বিন্দু 0,0 আর এই দিকে দূরে ধরে নিলাম 0,4 বিন্দু। এই বিন্দু থেকে চলমান একটা বিন্দু, মনে করো P বিন্দুটা এইখানে আছে x, y। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক তো O এবং এই বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিতে পারি আমরা A। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব OP এবং এ বিন্দু থেকে দূরত্ব হচ্ছে AP, তাদের অনুপাত হবে 2:3। তো আমরা এই যে আগের ম্যাথে চলে আসছি, OP ডিভাইডেড বাই AP ইকুয়াল টু 2/3। এখন আমরা একটা কাজ করতে পারি, OP স্কয়ার বাই AP স্কয়ার ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 9 আমরা ডিরেক্ট লিখতে পারি। এরপরে আমরা এখন OP বের করে ফেলি। OP কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই AP স্কয়ার কি হবে? x স্কয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু 4/9। ক্রস গুণ করো, ক্রস গুণ করলে কত হবে? 9x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়াল টু 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 8 4 32y প্লাস 16 সাথে 4 গুণ হলে কত হয়?
6 6 4 6 24 64। এবার সব বাম সাইডে নিয়ে আসো, বাম সাইডে নিয়ে আসা যদি যোগ বিয়োগ করো তাহলে তুমি পেয়ে যাবে তোমার आंसर 5x স্কয়ার। দেখো 9x স্কয়ার থেকে 4x স্কয়ার বাদ চলে গেলে হয়ে যায় 5x স্কয়ার, 9y স্কয়ার থেকে 4y স্কয়ার বাদ চলে গেলে হয়ে যায় হচ্ছে প্লাস 5y স্কয়ার প্লাস 32y প্লাস মাইনাস 64 ইকুয়াল টু 0। এই হচ্ছে आंसर। তাহলে এটাও কিন্তু একটা বৃত্তের সমীকরণ, কারণ দ্বিঘাত সমীকরণ, x এবং y এর দ্বিঘাত থাকবে, চলকের ঘাত হবে দ্বিঘাত এবং সহগ হবে একই, 5 5 সহগ একই, তাহলে এটাও একটা বৃত্তের সমীকরণ। তো এই ধরনের আরো কিছু ম্যাথ আছে, আরো একটা টাইপের ম্যাথ আমরা করব। আমি প্রশ্নটা তুলি। দেখো তোমাদের বইয়ের 4 নম্বর ম্যাথটা, এটা রাজশাহী বোর্ডে আসছে। 2,0 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব x = 0 রেখা থেকে দূরত্বের 3 গুণ। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। দুইটা জিনিস জানতে হবে, x = 0 মানে কি? y অক্ষের সমীকরণ। আমরা কি জানি? y = 0 x অক্ষের সমীকরণ, x = 0 y অক্ষের সমীকরণ। তাহলে আমাদের শর্ত অনুযায়ী আগে হচ্ছে আমরা চিত্র অঙ্কন করব। তাহলে এই যে y অক্ষের সমীকরণ x = 0, এটা হচ্ছে y অক্ষের সমীকরণ। এখন বলছে 2,0 এই বিন্দুটাকে ধরে নিলাম a বিন্দু, a বিন্দুর স্থানাঙ্ক 2,0। এখন আমাদের যে সেটের বিন্দু সমূহ বের করতে বলছে, অর্থাৎ সঞ্চার পথের যে একটা বিন্দু px, y, সেই বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং 2,0 দূরত্ব, এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে 2,0 বিন্দু থেকে সেটের বিন্দু সমূহের দূরত্ব আমি ধরে নিলাম হচ্ছে এই হচ্ছে পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক x, y। তাহলে এই যে পি থেকে এ এর দূরত্ব, পি থেকে এ এর দূরত্ব এবং পি থেকে y অক্ষের দূরত্ব, এটা হচ্ছে y অক্ষের দূরত্ব, কারণ x = 0 হচ্ছে y অক্ষরেখা, y অক্ষের দূরত্ব। দুইটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে y অক্ষের দূরত্ব কি। এটা আমরা জানি y অক্ষের দূরত্ব সমান সমান মডুলাস অফ ভুজের মান। y অক্ষের দূরত্ব মডুলাস অফ ভুজের মান। তাহলে পি বিন্দুর ভুজ হচ্ছে x এবং কোটি হচ্ছে y। তাহলে পি বিন্দু থেকে y অক্ষের দূরত্ব হবে পি বিন্দুর ভুজের মান, পি বিন্দু থেকে x অক্ষের দূরত্ব হবে পি বিন্দুর কোটির মান। তাহলে আমি y অক্ষের দূরত্ব পেয়ে গেছি মডুলাস অফ x। কেন? দূরত্ব ঋণাত্মক হয় না, এইজন্য মডুলাস চিহ্নটা ব্যবহার করি। এবার আসো পি থেকে এ বিন্দুর দূরত্ব, এটা তো বের করা আমাদের জন্য ব্যাপারই না। এখন আমরা চিত্র অঙ্কন করছি, পি বিন্দু x, y ধরে নিছি। এবার আমরা শর্তটা আনবো। শর্তটা আনার জন্য প্রশ্নটা আবার পড়ো। 2,0 থেকে একটি সেটের বিন্দুর দূরত্ব x = 0 রেখা থেকে দূরত্বের 3 গুণ। অর্থাৎ এই যে মডুলাস x এর দূরত্ব, মডুলাস x এর দূরত্ব সমান এই যে p এর দূরত্ব করতে হলে মডুলাস x কে 3 দ্বারা গুণ করতে হবে। কারণ কি? p থেকে a বিন্দুর দূরত্ব হচ্ছে x = 0 রেখার দূরত্বের 3 গুণ। তাহলে x = 0 যে রেখাটা, এই রেখাটার মাঝখানে যদি আমি সমান চিহ্ন দিতে চাই তাহলে তাকে 3 দ্বারা গুণ করতে হবে, কারণ pa অলরেডি 3 গুণ অবস্থায় আছে। তাহলে মাঝখানে সমান চিহ্ন দিতে হইলে হয় এই সাইডে 3 দ্বারা গুণ করতে হবে অথবা pa কে 3 দ্বারা ভাগ করতে হবে, কথা তো একই। এবার আসো, এতবা আমি যদি বর্গ করে দেই তাহলে এখানে হবে 9x স্কয়ার ইকুয়াল টু pa স্কয়ার। এবার দেখো সমীকরণ করি, 9x স্কয়ার ইকুয়াল টু pa, তাহলে হচ্ছে x - 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। ক্যালকুলেশন করো, 9x স্কয়ার, এখানে থাকবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার, এতবা 8x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। এটাই আমার নির্ণয় সঞ্চার পথের সমীকরণ।
এবার আরেকটা ম্যাথ তুলি আমরা। দেখো আমরা আস্তে আস্তে একটু ডিপ ক্যাটাগরির দিকে ঢুকতেছি। এই প্রশ্নটা পড়ো, এ এবং বি দুইটি স্থির বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,4 এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,6। এই দুইটা স্থির বিন্দু। কার্তেশীয় সমতলে, এই কথাগুলো না বললেও হয়তো, কার্তেশীয় সমতলে বিন্দুগুলো এমন একটি সেট গঠন করেছে যে, এখন তোমাকে শর্তটা দিবে। শর্তটা কি? এবি রেখাংশ ওই সেটের যে কোনো বিন্দুর সাথে কোণ উৎপন্ন করে। কি কোণ উৎপন্ন করে? সমকোণ উৎপন্ন করে। সঞ্চার পথ নির্ণয় করো। সঞ্চার পথের ওই যে সেটের, আমি বলছি না প্রত্যেকটা জায়গায় সেট বলা থাকবে, সেট কথাটা বলা থাকবে, কারণ সঞ্চার পথ তো অসংখ্য বিন্দু নিয়ে একটা সঞ্চার পথ গঠিত হয়। তাহলে সঞ্চার পথের একটি চলমান বিন্দুকে আমরা কি ধরবো? এক্স কমা ওয়াই। তাহলে আমি বলছি চিত্র অঙ্কন করতে হবে। তাহলে এই হচ্ছে চিত্র। এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, আচ্ছা চিত্রটা একটু নিচের দিকে করি, এদিকে করি চিত্রটা, সব চিত্রটা ডানেই করলাম, এটা এদিকে করি। এই হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। এ বিন্দুর স্থানাঙ্ক 0,4। এইখানে ধরে নাও বি বিন্দু, বা আরো উপরে ধরলাম, এই হচ্ছে বি বিন্দু। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,6। এই হচ্ছে এ এবং বি বিন্দু। পি বিন্দুটা এমন জায়গায় থাকবে, পি বিন্দুকে অনেকেই তুমি চিন্তা করবা এই জায়গায় থাকবে। এই জায়গায় যদি পি বিন্দু থাকে তাহলে দেখো ঘটনা কিন্তু মিলে না, কারণ আমাকে বলছে এবি রেখা, এবি রেখা পি বিন্দুর সাথে সমকোণ উৎপন্ন করবে, কিন্তু এখানে আমি দেখতেছি যে সমকোণটা হয়ে গেছে এ বিন্দুতে। সুতরাং পি বিন্দুর অবস্থান কিন্তু এই জায়গায় হবে না। পি বিন্দুর অবস্থান এমন জায়গায় হবে, আবার বোঝো, পি বিন্দুর অবস্থান এমন জায়গায় হবে যে পি বিন্দুর সাথে এবি সমকোণ উৎপন্ন করবে। তার মানে পি বিন্দুকে যদি আমি এইরকম একটা জায়গায় চিন্তা করে নেই, দেখো এই হচ্ছে পি বিন্দু, এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এরকম জায়গায় চিন্তা করলে এই যে দেখো এখানে মোটামুটি একটা সমকোণ বা 90 ডিগ্রি হয়েছে। তাহলে 90 ডিগ্রি কিন্তু এবি উৎপন্ন করবে পি এর সাথে। এবি রেখাংশ পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেটাই কিন্তু তারা বলছে কার্তেশীয় সমতলে বিন্দুগুলো এমন একটি সেট গঠন করছে যে এবি রেখাংশ, এই যে কন্ডিশনটা দেখো, এবি রেখাংশ ওই সেটের যে কোনো বিন্দুর সাথে সমকোণ উৎপন্ন করবে। ওই সেটের যে কোনো বিন্দুকে তো আমি পি ধরে নিছি, অর্থাৎ এবি রেখাংশ পি এর সাথে সমকোণ উৎপন্ন করবে। সো এই পি এই দিকে যে কোনো জায়গায় থাকতে পারে। এখন আমরা দেখি সঞ্চার পথের সমীকরণটা কেমন আসে। তাহলে শর্ত অনুযায়ী চিত্র অঙ্কন করলাম, প্রশ্ন পড়ছি, প্রশ্ন পড়ার পরে চিত্র অঙ্কন করছি, এ বি স্থানাঙ্ক ফিক্সড বসাই দিছি, পি বিন্দু সঞ্চার পথ ধরে নিছি এবং পি বিন্দুর সাথে এ বি সমকোণ উৎপন্ন করে, মোটামুটি এটা হয়ে গেছে। এইবার তোমাকে সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে। কিভাবে সঞ্চার পথের সমীকরণ বের করব? যখনই সমকোণী ত্রিভুজ আসবে তখনই পিথাগোরাস সাহেবের নাম চলে আসবে, দ্য গ্রেট ম্যাথমেটিশিয়ান পিথাগোরাস, মহান বাবা পিথাগোরাস। তো পিথাগোরাস কি বলছে? পিথাগোরাস বলছে হচ্ছে যে কোনো দুইটার উপর বর্গ, অর্থাৎ পি এ স্কয়ার প্লাস পি বি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার। যেহেতু এ বি সমকোণের বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ হয়, তাহলে এখানে এ বি হচ্ছে অতিভুজ। পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে 90 ডিগ্রির বিপরীত বাহু তো হচ্ছে এবি, তাহলে এখানে এবি হচ্ছে অতিভুজ। তাহলে পি এ স্কয়ার প্লাস পি বি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। দেখো সমীকরণ গঠন করা শেষ, এখন শুধু ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। পি এ স্কয়ার, পি এ স্কয়ার কিভাবে বের করব? ভুজদ্বয়ের অন্তর হচ্ছে এক্স স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হচ্ছে ওয়াই মাইনাস 4 হোল স্কয়ার প্লাস পি বি স্কয়ার, এখানেও ভুজদ্বয়ের অন্তর এক্স স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হচ্ছে ওয়াই মাইনাস 6 হোল স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার। এ বি স্কয়ার হচ্ছে এদের ভুজের অন্তর 0 0 বাদ গেলে কিচ্ছু না, কোটির অন্তর 6 মাইনাস 4 হোল স্কয়ার। এই তো কাজ শেষ। এবার এটাকে ক্যালকুলেশন করলে এটা অ্যান্সার চলে আসবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস মাইনাস 8x প্লাস 4 4 16 প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 12y
প্লাস 6 6 36 ইকুয়াল টু এই সাইডে 6 থেকে 2 4 গেলে থাকে 2 2 কে বর্গ করলে হয়ে যায় 4। সব বাম সাইডে নিয়ে এসে ক্যালকুলেশন করলেই তো মনে হয় অ্যানসার শেষ। x স্কয়ার আছে দুইটা 2x স্কয়ার, y স্কয়ার আছে দুইটা 2y স্কয়ার, মাইনাস 8x মাইনাস 12y। এবার ধ্রুবক বলে একটু হিসাব করো। ধ্রুবক এখানে আছে 16, এখানে আছে 36, আর 4 এই সাইডে চলে আসলে হয়ে যাবে মাইনাস। 16 আর 36 এ কত হয়? 36 এবং 16 এ যোগ করলে কত হয়? তো তোমার মনে করো যে 52, 52 থেকে 4 গেলে 48 প্লাস 48 ইকুয়াল টু 0। এই হচ্ছে অ্যান্সার। চমৎকার ম্যাথগুলো। তাহলে সঞ্চয় পথের সমীকরণ বের করা কিন্তু অনেক সহজ। আমরা যখন পরাবৃত্ত বের করব তখনও দেখবা এরকম দুইটা বিন্দু বের করছি, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলবা, পরাবৃত্তের সমীকরণ চলে আসবে। বৃত্তের সমীকরণ বের করব সেম। বৃত্তের সমীকরণ তো আমরা দেখেই ফেলছি। বৃত্তের সমীকরণে কি কেন্দ্র দেওয়া থাকবে, ব্যাসার্ধ দেওয়া থাকবে, আর কেন্দ্র দেওয়া আছে সি, চলমান বিন্দু পি, তাহলে পিসি ইকুয়াল টু আর। কাজ শেষ। বৃত্তের সমীকরণ। তাহলে আমরা কিন্তু একটা ডিফারেন্ট ম্যাথ দেখে ফেললাম যে যেই বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেই ক্ষেত্রে পিথাগোরাসের সাহায্যে আমরা সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করে ফেলবো। ত্রিভুজের কিছু প্রবলেম আছে, চতুর্ভুজের কিছু প্রবলেম আছে, আরো কিছু প্রবলেম আমরা দেখব। এখন ম্যাথ আস্তে আস্তে শুধু তোমাদের কাছে ইজি হতে থাকবে। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় এখন একদম প্রশ্ন পড়লে দেখবা পারবা, এবং এই ম্যাথগুলা আরো বেশি সহজ। তোমাকে ত্রিভুজের 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি সি, 3টি বিন্দুর স্থানাঙ্ক স্পষ্টভাবে দেওয়া আছে, এবং পি যে সঞ্চার পথের একটা বিন্দু, এইটাও তারাই বলে দিছে যে পি বিন্দুর স্থানাঙ্ক x, y। এই পি বিন্দুটা এ বি সি বিন্দুর সাথে এমন ভাবে ত্রিভুজ গঠন করবে যে ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফল হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের 1/4। ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফল হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের 1/4। এটাই হচ্ছে আমার নির্ণয় শর্ত। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তো চিত্রের তো দরকারই নাই। ত্রিভুজ পিবিসি অর্থাৎ বি এবং সি বিন্দুর সাথে পি বিন্দু যেই ত্রিভুজটা গঠন করবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এবিসি এর ক্ষেত্রফলের 1/4। তো পি বিন্দুর স্থানাঙ্ক তো যে কোনো কিছুই হতে পারে। পুরা শর্ত দেওয়া আছে, শর্তের মধ্যে ম্যাথ শেষ। ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফল কিভাবে বের করব? হাফ। আমরা নির্ণায়কের সাহায্যে ক্ষেত্রফল বের করা দেখছি। পি বিন্দুর স্থানাঙ্ক কত? x, y। বি বিন্দুর স্থানাঙ্ক কত? 2, 5। সি বিন্দুর স্থানাঙ্ক কত? -3, 1। আরেকটা কলাম 1 বসাই দিব। এই হচ্ছে ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 1/4 ইনটু হাফ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এ বিন্দুর স্থানাঙ্ক 4, -3, বি হচ্ছে 2, 5, সি হচ্ছে -3, 1। লাস্টের কলামটাকে 1 বানাই দিব। লাস্টের কলামটা 1 হবে, বানাই দিব না। এই কাজ শেষ। এটাকে ক্যালকুলেশন করলেই তুমি পেয়ে যাবা। এখন এটাকে ক্যালকুলেশন তো সরাসরি তুমি বিস্তারের মাধ্যমে করতে পারো। হাফ সেকেন্ড ব্র্যাকেট, আমি যখন x এর জন্য বিস্তার করব তখন 5 একে 5 মাইনাস 1 একে 1। আমি যখন y এর জন্য বিস্তার করব তখন চিহ্ন কি হবে? মাইনাস। y এর সারি, y এর কলাম বাদ, তাহলে 2 একে 2, সূত্রের মাইনাস মাইনাসে প্লাস, 3 একে 3। আমি যখন 1 এর জন্য বিস্তার করব 1 এর সারি, 1 এর কলাম বাদ, 2 একে 2, মাইনাস মাইনাসে প্লাস, 3 5 15। এই তো লেফট হ্যান্ড সাইডে বিস্তার করা শেষ। ইকুয়াল টু 1/4 কে এটা গুণ করলে 1/8 হয়ে যায়। এবার এইখানেও আমরা বিস্তার করব। এই অংশটাকে তুমি সরাসরি ক্যালকুলেটরের সাহায্যেও করতে পারো। এটাকে বিস্তার করলে কি পাবো? আমি যখন 4 এর জন্য বিস্তার করব তখন এইখানে পাবো 5 - 1 মাইনাস মাইনাসে প্লাস। 3 এর জন্য যখন বিস্তার করব 3 এর সারি, 3 এর কলাম বাদ দিলে 2, মাইনাস মাইনাসে প্লাস, 3 একে 3। আমি যখন 1 এর জন্য বিস্তার করব প্লাস 1, তাহলে 2 একে 2, মাইনাসে মাইনাসে 3 5 15। সেকেন্ড ব্র্যাকেট শেষ। ক্যালকুলেশন করে ফেলি। এই হাফ, এই 2 ওই সাইডে গেলে এই 8 এই সাইডে আসলে কি হয়ে যায়? 4 হয়ে যায়। 8 যদি বাম সাইডে চলে আসে উপরে গুণ হবে, 8 কে 2 দ্বারা ভাগ করলে হয় 4। তাহলে এইখানে আসো 4,
5 থেকে 1 চলে গেলে 4, তাহলে এখানে থাকে 4x মাইনাস 3 আর 2 5, 5y প্লাস 15 আর 2 16, 17 ইকুয়াল টু 4 4 16, 3 আর 2 5, 3 5 15 প্লাস হচ্ছে 16 17। এইবার আসো এই 4 দ্বারা সবগুলাকে গুণ করে দিব আর এখানে সবগুলা যোগ করব, এখানে সবগুলা যোগ করে একটা অ্যানসার পাবো, 4 দ্বারা গুণ করব, বাম সাইডে নিয়ে আসবে। এটা একটা সরল রেখার সমীকরণ পাইলাম, সঞ্চার পথের সরল রেখার সমীকরণ পাইলাম। কথা শেষ। তোমাকে সরাসরি শর্ত দেওয়া আছে। এই টাইপের ম্যাথ আরো আছে, এই টাইপের ম্যাথ আরো আছে, আরো একটা দুটো দেখবো। এটা প্রশ্ন যত বড় এটা ম্যাথটা ততই ছোট। তোমাকে বলছে এ বি সি বিন্দুগুলি একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু। ভালো কথা, 3টা শীর্ষবিন্দুর মধ্যে 2টার স্থানাঙ্ক দেওয়া আছে, একটার স্থানাঙ্ক এক্স ওয়াই মানে অজ্ঞাত রাশি দেওয়া আছে। এখন এ বিন্দুটি এমন একটি সেটের সদস্য, তাহলে এই হচ্ছে আমার সঞ্চারণশীল সেই বিন্দুটা। এ বিন্দুটি এমন একটি সেটের সদস্য যেই সেটটির যে কোনো বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা। অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য 5 একক। দেখাও যে সঞ্চার পথের সমীকরণ, অ্যান্সারও বলে দিছে। চিত্র না আঁকলে প্রশ্নটা বোঝানো একটু টাফ। এই হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি, একটি ত্রিভুজ। এ বিন্দুর স্থানাঙ্ক x, y, এই হচ্ছে বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -6, -3, এই হচ্ছে সি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6, 3। ভালো কথা। এবিসি ত্রিভুজের এই হচ্ছে সঞ্চারণশীল বিন্দু। এ বিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত মধ্যমা, বিসি এর উপর অঙ্কিত মধ্যমা, আমরা জানি মধ্যমা হইতে গেলে মধ্যবিন্দু হতে হয়, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। গড়ভুজ, ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? গড়ভুজ গড় কোটি, এটা তো আমরা দেখে আসছি। গড়ভুজ গড় কোটি, ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এখন এই এডি মধ্যমার দৈর্ঘ্য হবে 5 একক, এডি ইকুয়াল টু 5। এটাই তোমাকে বলছে বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা মানে 5। তাহলে এ বিন্দু থেকে বিসি এর উপর মধ্যমা অঙ্কন করলে মধ্যমার দৈর্ঘ্য হবে 5 একক। এইটাই বলছে। এ বি সি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এ বিন্দুটাই হচ্ছে সঞ্চার পথ মানে সঞ্চারণশীল বিন্দু। এ বিন্দু থেকে বিসি এর উপর যদি আমি মধ্যমা অঙ্কন করি, আমাকে জানতে হবে মধ্যমা হচ্ছে একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফল। তাহলে বিসি এর উপর যদি আমি মধ্যমা অঙ্কন করি তাহলে আমার মধ্যমার দৈর্ঘ্য হবে একটা নির্দিষ্ট সংখ্যা, সেই সংখ্যাটা কত? 5, অর্থাৎ এডি ইকুয়াল টু 5। এটাই হচ্ছে আমার নির্ণেয় শর্ত, এডি ইকুয়াল টু 5। এখন এডি এর সমীকরণ আমার লাগবে। এডি এর সমীকরণের জন্য আমার ডি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে গড়ভুজ গড় কোটি। গড়ভুজ গড় কোটি যদি করি তাহলে -6 + 6 ডিভাইডেড বাই 2, কোটি হচ্ছে -3 + 3 ডিভাইডেড বাই 2, ভুজ দ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, কোটি দ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। এখানে চমৎকার ভাবে এটা দেখো 0 0 হয়ে যায়, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত? 0 0। তাহলে এ এবং বি যদি আমি অঙ্কন করি, এডি এর দূরত্ব কিভাবে বের করব? এত বা এডি হচ্ছে √x - 0 হোল স্কয়ার মানে x স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার মানে y স্কয়ার ইকুয়াল টু 5। উভয় পক্ষকে বর্গ করব, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25। কাজ শেষ। দেখো তো অ্যানসার, এটাই তো দেখাইতে বলছে। প্রশ্ন যত বড় উত্তর তত ছোট। বিষয়টা আমরা বলি না, যত বড় মুখ নয় তত বড় কথা, এখানে হচ্ছে উল্টা, যত বড় কথা নয় তত বড় মুখ, মানে যত বড় উত্তর নয় তত ছোট ম্যাথ। কথা কি বুঝতে পারতেছি? আচ্ছা, ক্লাসটা একটানা হচ্ছে, মনে হয় বোরিং বোরিং লাগতেছে তাই না? কিন্তু হচ্ছে স্টুডেন্ট সামনে থাকলে ক্লাস নেওয়ার সময় কিছু কথা টথা বলা যায়। একা একা ক্লাস নেওয়ার সময় শুধু রিদমে টানা ক্লাসই নেওয়া পরে কথা টথা ওই রকম ভাবে বলা হয় না। তো এই চ্যাপ্টারে আরো একটা দুইটা ম্যাথ আছে, আরো একটা দুইটা ম্যাথ এখন আমরা করব। একটা বা দুইটা ম্যাথ দেখবো, তাহলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার নিয়ে আর কথা বলতে হবে না, সকল টাইপ কভার করা হয়ে যাবে। দেখো লাস্ট দুইটা ম্যাথ আমরা দেখবো। লাস্ট দুইটা ম্যাথ এগুলো বোর্ডে আসে না, এমসিকিউ এর জন্য আসতে পারে। ফার্স্টে এই ম্যাথটা আমরা দেখবো। এই ম্যাথে বলছে টি পরিবর্তনশীল। টি পরিবর্তনশীল হইলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে
টি প্লাস 5 এবং 2t মাইনাস 4 বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। কেমন একটা কথা, একটা বিন্দু দিছে, এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে। একটা বিন্দুর কিন্তু কখনোই সঞ্চার পথের সমীকরণ থাকে না, কিন্তু এখানে বলে দিছে যে এখানে টি পরিবর্তনশীল, অর্থাৎ টি এর মান বিভিন্ন রকম হতে পারে। টি এর মান বিভিন্ন রকম হইলে তখন এই বিন্দুটা হচ্ছে গতিশীল বিন্দু হবে, তার একটা সঞ্চার পথের সমীকরণ থাকবে। তো আমি ধরে নিলাম একটি সঞ্চার পথের একটি বিন্দুর স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াই। তাহলে পি বিন্দুটা পরিবর্তনশীল, সঞ্চারণশীল। এখানে আমাকে যে পি বিন্দু দেওয়া আছে এটাও সঞ্চারণশীল, কারণ টি পরিবর্তনশীল। তাহলে আমি কি লিখতে পারি? প্রশ্ন মতে আমি লিখতে পারি প্রশ্ন মতে এক্স কমা ওয়াই এই বিন্দুটা সমান টি প্লাস 5 কমা 2t মাইনাস 4। যখন দুইটা বিন্দুকে লিখি তখন সমান চিহ্ন হয় না, তখন অভেদ চিহ্ন হয়। অভেদ এবং সমানের জন্য মধ্যে পার্থক্য আছে। সমান চিহ্ন সমীকরণের মাঝখানে দেওয়া হয় যখন এক্স এর নির্দিষ্ট মান থাকে এক বা একাধিক, তাকে বলা হয় সমীকরণ। আর অভেদ চিহ্ন হচ্ছে এক্স এর সকল মানের জন্য যা বাস্তব। এখানে এক্স এর সকল মানের জন্য এটা বাস্তব, এই জন্য অভেদ চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে কি লেখা যায়? x ইকুয়াল টু টি প্লাস 5, এটাকে দিলাম সমীকরণ 1। y ইকুয়াল টু 2t মাইনাস 4, এটা হচ্ছে সমীকরণ 2। x এবং y এর মাধ্যমে সমীকরণটাকে প্রকাশ করতে পারলেই হয়ে যাবে আমার সঞ্চার পথের সমীকরণ। তাহলে আসো সমীকরণ 2 এ x এর মান বসাই। 2 নং এ t ইকুয়াল টু x মাইনাস 5 বসিয়ে, তাহলে y ইকুয়াল টু 2, t এর মান হচ্ছে x মাইনাস 5 মাইনাস 4। দেখো t কে ভ্যানিশ করে দিছি, এখন আমি সমীকরণ পেয়ে যাব y ইকুয়াল টু 2x মাইনাস 10 মাইনাস 4, অথবা 2x মাইনাস y মাইনাস 14 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ। টি একটি চলমান বিন্দু এবং টি পরিবর্তনশীল সঞ্চার পথের সমীকরণ। তাহলে আমি সঞ্চার পথের চলমান বিন্দুটাকে এক্স ওয়াই ধরে নিলাম। প্রশ্ন মতে এটা এবং এটা একই কথা, কারণ এটাও পরিবর্তনশীল এটাও পরিবর্তনশীল। সেইখানে টি কে প্রতিস্থাপন করে এক্স এবং ওয়াই এর মাধ্যমে সমীকরণ আনলাম। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। তাহলে টি পরিবর্তনশীল বিন্দুর জন্য আমরা সমীকরণ বের করতে পারি। এবার বলছে থিটা এর সকল বাস্তব মানের জন্য একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তার মানে থিটা পরিবর্তনশীল, থিটা এর সকল বাস্তব মান, থিটা এর সকল বাস্তব মানের জন্য একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক। তাহলে চলমান বিন্দুকে আমি যদি এক্স ওয়াই ধরে নেই, তাহলে এখানেও কি আমি প্রশ্ন মতে লিখতে পারি? প্রশ্ন মতে এক্স কমা ওয়াই চলমান বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু এ কস থিটা এ সাইন থিটা। এখানেও এই সেম কন্ডিশন আমি ফেলতে পারি। যদি তাই ফেলতে পারি তাহলে দুইটা সমীকরণ আনি, x ইকুয়াল টু a cos থিটা সমীকরণ 1 এবং y ইকুয়াল টু a sin থিটা সমীকরণ 2। এখন x এবং y এর মাধ্যমে আমি সমীকরণ আনতে চাচ্ছি। x এবং y এর মাধ্যমে যদি সমীকরণ আনতে চাই, সমীকরণ 1 এবং 2 কে যদি আমি যোগ করে ফেলি তাহলে cos থিটা প্লাস sin থিটা কমন যায়। x এবং y এর মাধ্যমে সমীকরণ আনতে চাচ্ছি। এখন দেখো এইখানে ছোট্ট একটা কাজ করতে হবে। সমীকরণ 1 কে যদি আমি বর্গ করে দেই, x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার cos স্কয়ার থিটা, অবশ্যই কোনো না কোনো কারণ আছে, কারণ ছাড়া তো আমি বর্গ করি নাই। সমীকরণ 2 কেও যদি আমি বর্গ করে দেই তাহলে y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার sin স্কয়ার থিটা। এখন এইটাকে দাও সমীকরণ 1 এবং এইটাকে দাও সমীকরণ 2 এর নাম। এইটাকে দিলাম সমীকরণ 1 আর এইটা হবে সমীকরণ 2। তাহলে দেখো তো 1 ও 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি, যোগ করার নিয়ম কি? বাম সাইডের সাথে বাম সাইড যোগ, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু ডান সাইডের সাথে ডান সাইড যোগ। তাহলে দেখো a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা। বর্গ করার কারণ হচ্ছে এইখানে যদি a স্কয়ার কমন নেই তাহলে কি থাকে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এটা আমরা সূত্র জানি, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা
ইকুয়াল টু 1। তাহলে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এই হচ্ছে আমার, এটাও একটা বৃত্তের সমীকরণ পেয়ে গেছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা একটা বৃত্তের সমীকরণ। এই হচ্ছে তোমার সঞ্চার পথের সমীকরণ রিলেটেড ম্যাথ প্রবলেম। তাহলে সঞ্চার পথ বিষয়টা কি, ফার্স্টে আমি একটু চেষ্টা করছি বোঝানোর জন্য, আমি যতটুকু পারছি ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র পরিসরে, ক্ষুদ্র সময়ে, সময় বেশি থাকলে হয়তো আরো অনেক বেশি কথা বলা যাইতো। তাহলে সঞ্চারণশীল বিন্দু হবে এমন একটা বিন্দু যে একটা নির্দিষ্ট শর্ত মেনে সে চলমান থাকবে। আমরা যে ত্রিভুজ করব, চতুর্ভুজ করব, বৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, এই সবগুলাই হচ্ছে সঞ্চারশীল বিন্দু। কারণ এখানে সকল বিন্দুই একটা নির্দিষ্ট শর্ত মেনে চলে। চতুর্ভুজের ক্ষেত্রে, বর্গের ক্ষেত্রে হচ্ছে সমকোণ উৎপন্ন করে চলে, বৃত্তের ক্ষেত্রে নির্দিষ্ট অনুপাত মেনে চলে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই তিনটা ক্ষেত্রে নতুন একটা টার্ম আসে। এই নতুন টার্মটাকে বলা হয় ই কে প্রকাশ করা হয় উৎকেন্দ্রিকতা। এই উৎকেন্দ্রিকতার মানের উপর ভিত্তি করে তোমার পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত এদের সমীকরণ আনতে হয়। তাহলে সঞ্চারণশীল বিন্দু হচ্ছে, জ্যামিতিক যত চিত্র দেখো সবাই হচ্ছে সঞ্চারণশীল বিন্দু। এই বিন্দু অসংখ্য বিন্দু, এই জন্য একে একটা সেটের মাধ্যমে প্রকাশ করা হয়, যে একটা বিন্দুর সেট। ওই সেটে থেকে আমরা একটা মাত্র বিন্দুকে এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করি, কারণ এক্স এবং ওয়াই অজানা রাশি, এবং এই অজানা রাশির মাধ্যমে আমরা সমীকরণ বের করি। তাহলেই আমরা পেয়ে যাই সঞ্চারণশীল বিন্দুর সমীকরণ। এখন যেই সমীকরণ বের করছি, অর্থাৎ যে চিত্রের সমীকরণ বের করছি, সেই চিত্রের বিন্দুগুলো দ্বারা সমীকরণ সিদ্ধ হবে, অর্থাৎ আমি অন্য সকল বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। এই ছিল সঞ্চারণশীল বিন্দু রিলেটেড। এখানে বোর্ডের কোশ্চেনের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার কনসেপ্ট বোঝা, যে কিভাবে যে কোনো শর্ত, যে কোনো রকমের শর্ত, সেটা যে ধরনের শর্তই হোক, সেইখান থেকে আমরা সমীকরণ বের করতে পারবো। তো এরপরের চ্যাপ্টারে আমরা ইনশাআল্লাহ 3.5 নিয়ে কাজ করব। আমরা ঢাল, অক্ষদ্বয়কে খণ্ডকারী, সরলরেখা সমীকরণ এইসব নিয়ে সামনে কাজ করব ইনশাআল্লাহ। এরপরে আমি খুব দ্রুতই তোমাদের জন্য যোগজীকরণ এর প্লেলিস্ট দেওয়ার চেষ্টা করব সরলরেখাটা শেষ হলে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে আমার জন্য দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।